তা গো মাতাকে পাড়া যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারত মোদি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মদ করে গরু কিনতে হবে, মোদি এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাবো। যে প্রাণীটি পৃথিবীর বেশিরভাগ দেশে কেবলই ডেইরি ফার্মের একটা অংশ কিংবা সাধারণ একটা গৃহপালিত পশু, সেটি ভারতের রাজনীতিতে সরকার ভাঙা গড়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমরা কথা বলছি গরুকে নিয়ে। বর্তমান ভারতে গরু কেবলই একটি প্রাণী নয়, এটি রাজনৈতিক মেরুকরণ, সুপ্রিম কোর্টের আইনি লড়াই বা সাধারণ মানুষের মধ্যে চরম সামাজিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। স্রেফ গরুর মাংস খাওয়া বা পরিবহনের সন্দেহে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনাও আমরা প্রায় খবরে দেখছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একটা অবলা প্রাণী একটি পারমাণবিক শক্তিধর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের কারণ হয়ে দাঁড়ালো? কেন এটা নিয়ে এত উত্তেজনা আর এত ঝামেলা? চলুন আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় নিরপেক্ষভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করা যাক। এই পুরো ঝামেলাটা বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। ভারতের বেশিরভাগই সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। প্রাচীনকাল থেকেই কৃষিভিত্তিক সমাজে গরুর অবদান ছিল অপরিসীম। দুধ দেওয়া, হাল চাষ করা থেকে শুরু করে সবই আসতো এই প্রাণী থেকে। ফলে সময়ের সাথে সাথে এটি গোমাতা বা মায়ের সমতুল্য স্থান পায়। কিন্তু এই ধর্মীয় আবেগকে প্রথম রাজনীতির হাতিয়ার বানায় ব্রিটিশরা। 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে বন্দুকের কার্তুজে গরুর চর্বি ব্যবহারের গুজবে হিন্দু সৈনিকদের খেপিয়ে তুলেছিল। ব্রিটিশরা খুব ভালো করেই বুঝে গিয়েছিল, ভারতে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইলে গরু একটা মস্ত বড় হাতিয়ার হতে পারে। আর সেই ডিভাইড এবং রুল পলিসির ক্ষত আজও ভারত বয়ে বেড়ায়। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন সংবিধান তৈরির সময়ও এই গরু নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। একদল চেয়েছিলেন দেশ জুড়ে গোহত্যা নিষিদ্ধ করা হোক, কিন্তু ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ায় সরাসরি সেই আইন পাশ করা সম্ভব ছিল না। তাই শেষ পর্যন্ত সংবিধানের আর্টিকেল 48 বা 48 নম্বর অনুচ্ছেদে বলা হলো, রাষ্ট্র গবাদি পশুর জাত উন্নয়ন করবে এবং গাভী বা বাছুর জবাই বন্ধ করার চেষ্টা করবে। তবে এটা কোনো বাধ্যতামূলক আইন ছিল না, ছিল একটা নির্দেশনা মাত্র। আর এই সুযোগটাই নেয় ভারতের রাজনৈতিক দলগুলো। যেহেতু ভারতে আইন বানানোর ক্ষমতা রাজ্য সরকারগুলোর হাতেও থাকে, তাই এক এক রাজ্যে এক এক রকম আইন পাশ হয়। যেমন উত্তরপ্রদেশ, গুজরাট বা দিল্লির মতো রাজ্যগুলোতে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর শাস্তি অত্যন্ত কঠিন। আবার কেরালা, পশ্চিমবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে গোমাংস খাওয়া বা বিক্রি করা একদম বৈধ। গত 1-1.5 দশকে এই আইনি ভিন্নতায় ভোটের রাজনীতিতে রূপ দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল এটাকে জাতীয়তাবাদী আবেগ হিসেবে ভোটারদের সামনে তুলে ধরে, যা খুব সহজেই সমাজকে দুটি ভাগে ভাগ করে ফেলে। এবার চলুন সেই দিকটা নিয়ে কথা বলি যেটা সাধারণত মূলধারার মিডিয়ায় এড়িয়ে যাওয়া হয়, সেটি হলো অর্থনীতি। ভারত কিন্তু বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দুধ উৎপাদনকারী দেশ, কিন্তু একটা ডেইরি ফার্মের বাস্তবায়নের দিকে তাকান। একটা গাভী সর্বোচ্চ 7 থেকে 8 বছর দুধ দেয়, কিন্তু এরপরেও সে আরো 10 থেকে 12 বছর বাঁচে। দুধ দেওয়া বন্ধ করার পর একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন সেই গরুর পিছনে 300 থেকে 400 টাকা খরচ প্রায় অসম্ভব হয়ে পড়ে। আগে কৃষকরা এই বুড়ো গরুগুলোকে বিক্রি করে দিতেন, সেই টাকা দিয়ে আবার নতুন দুধ দেওয়া গরু কিনতেন। কিন্তু এখন কঠোর আইনের কারণে কেউ গরু কিনতে বা পরিবহন করতে ভয় পায়। এর ফলাফল কি হচ্ছে? এই কৃষকরাই বাধ্য হয়ে রাতের অন্ধকারে এই বুড়ো গরুগুলোকে রাস্তায় বা হাইওয়েতে ছেড়ে দিচ্ছেন। বর্তমানে ভারতে লাখ লাখ বেওয়ারিশ গরু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই গরুগুলো কৃষকদের কোটি কোটি টাকার ফসল খেয়ে নষ্ট করছে। এছাড়াও এর ফলশ্রুতিতে হাইওয়েতে বড় বড় দুর্ঘটনার কারণ হচ্ছে। এর পাশাপাশি ভারতের বিশাল চামড়া শিল্প, মাংস রপ্তানি শিল্প এবং মুসলিম সম্প্রদায়ের কোটি কোটি মানুষ কাজ করে, তারা মারাত্মক আর্থিক সংকটে পড়ছে। আবেগের জায়গায় আইন করতে গিয়ে রাজনীতি আর অর্থনৈতিক সংকটের চেয়েও ভয়ানক যে রূপটা ইদানিং দেখা যাচ্ছে, সেটি হলো সামাজিক অস্থিরতা। আইনের চোখ এড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে গড়ে উঠেছে তথাকথিত গোরক্ষক দল বা কাউ ভিজিল্যান্টস। এরা লাঠিসোঁটা বা অস্ত্র নিয়ে হাইওয়েতে পাহারা দেয়। কোনো ট্রাকে গরু দেখলেই তারা চালককে আক্রমণ করে। অনেক সময় স্রেফ সন্দেহের বশে কোনো প্রমাণ ছাড়াই সাধারণ মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে এই অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। বিশেষ করে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মনে এক ধরনের তীব্র আতঙ্ক
আর ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সাধারণ একটা পশুর জীবন বাঁচাতে গিয়ে মানুষের জীবনের মূল্য এখানে সস্তা হয়ে পড়ে, যা কোনো সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। তাহলে পুরো বিষয়টার শেষ কোথায়? দেখুন, একটা গণতান্ত্রিক বা বৈচিত্র্যময় দেশে যে কোনো ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানানো অবশ্যই জরুরি, কিন্তু সেই অনুভূতি যখন রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে, যখন আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ নিজের আইন হাতে তুলে নেয়, তখন ক্ষতিটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের হয় না, ক্ষতি হয় পুরো দেশের অর্থনীতির এবং মানবতার। একটি অবলা প্রাণীকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে এত হিংসা আর দেয়াল তৈরি হতে পারে, তা নিশ্চয়ই বন্ধ হওয়া দরকার। আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং তা প্রয়োগের দায়িত্ব কেবল প্রশাসনের, কোনো উগ্রবাদী দলের নয়। আজকের এই বিশ্লেষণে আপনার মতামত, ভারতের এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।